আজকের ক্লাসটা তাহলে শুরু করা যাক। তো আজকে তো এসএইচএম সেকেন্ড ক্লাস যেটা। তো গতকালকে আমরা কি কি পড়লাম? আমরা তেমন কিছু পড়িনি, আমরা জাস্ট পড়েছি যে সরল দোলকের বিভিন্ন ক্ষেত্রে কি কি হয়, জাস্ট এইটুকু পড়েছি। বাট ডিটেলস কিছু পড়িনি, আই মিন ম্যাথ কিছু পড়িনি তেমন। আর আজকে হচ্ছে যে আমরা স্প্রিংটা পড়বো আর হালকা পাতলা একটা ছোটখাটো গ্রাফ পড়বো। সেই গ্রাফগুলো পড়ার পর তখন যদি টাইম থাকে আজকে ম্যাথ করবো, দেন আগামীকালকে বাকি ম্যাথগুলো করবো। আচ্ছা, তো প্রথমে আগে হালকা স্প্রিং এর হালকা ইদে যে স্প্রিং কি এবং কেমন ভাবে থাকে আমরা যদি দেখতে চাই। এটা একটা সাপোজ স্প্রিং। স্প্রিংকে যখন আমরা সামনের দিকে একটা ফোর্স দিলাম, ঠিক আছে? তো এটা তো জানি যে প্রত্যয়নী বল থাকে, যে প্রত্যয়নী বলটা তখন এই দিকে কাজ করবে, বিপরীত দিকে কাজ করবে, ঠিক আছে? এখন যখন আমি সামনে ছেড়ে দিলাম, তখন এই প্রত্যয়নী বলের কারণে সে এদিকে গেল, মানে সে নিজের অরিজিনাল ফর্মে আবার ফিরে যেতে লাগলো। বাট এভাবে স্পিডে যাওয়ার কারণে সে আবার তখন ভিতর দিকে সংকুচিত হবে। সে যখন সংকুচিত হবে ওই মুহূর্তে আবার এই দিকে আরেকটা বল ক্রিয়েট হচ্ছে, যার প্রত্যয়নী বল এই দিকে ক্রিয়েট হবে। এন্ড দ্যাটস ওয়াই এই প্রত্যয়নী বল এবং ফোর্স ফলের কারণে সে সামনে পিছিয়ে যেতে থাকবে। এন্ড আলটিমেটলি তোমার একটা এসএইচএম এর তৈরি হবে। এসএইচএম কেন তৈরি হবে এটা একটা প্রশ্ন। এটা হচ্ছে তোমার মূলত যে এই এসএইচএম তৈরি হওয়ার কারণ হচ্ছে যে তোমার এই যে একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের সংজ্ঞাগুলো দেখতে হবে। সংজ্ঞা যদি প্রপার্টিগুলো মানতে পারে সেই এসএইচএম। প্রপার্টির মধ্যে প্রথম প্রপার্টিটা কি? প্রথম প্রপার্টি হচ্ছে সরলরৈখিক হতে হবে। এটা অবশ্যই সরলরৈখিক, এটা তো আমরা দেখতেই পাচ্ছি দু চোখ দিয়ে। আমরা এইদিকে টানলাম, যেই দিকে টেনেছি সেই বরাবর সে যাতায়াত হচ্ছে, ঠিক আছে? তারপরে এবার দ্বিতীয় প্রপার্টি যেটা, যে এই তরল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীত দিকে, ঠিক আছে? এটা তো সেকেন্ড প্রপার্টি। এটা কি মানে না, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। অবশ্যই মানে, কিভাবে মানবে? আমরা যখন এইদিকে ফোর্সটা দিছি, মানে যখন স্প্রিংটা এইদিকে যাচ্ছে, তখন তার ত্বরণ কিন্তু এদিকে কাজ করে, কারণ তার প্রত্যয়নী বলে এদিকে থাকছে, ঠিক আছে? এন্ড এই জন্য যে এইটার বিপরীত দিকে কিন্তু তার সমানুপাতিক ভাবে একটা কাজ করে, ফোর্স কাজ করে, এবং সেটাতে তখন ফোর্স এফ ইকুয়াল টু এম এ, এই ক্ষেত্রে কে এও বলতে পারো, কে এক্স অ্যাকচুয়ালি, কে এক্স ইকুয়াল টু এম এ, ঠিক আছে? একই জিনিস, সেটা বলতে পারো। তো আমরা সেটা থেকে বলতে পারছি যে আমাদের এসএইচএম এর সেকেন্ড প্রপার্টিও মানছে, ঠিক আছে? যেহেতু দুইটা প্রপার্টি আমাকে পাচ্ছে নাকি কথা, না ঠিক আছে। যেহেতু দুইটা প্রপার্টি মানছে, তাহলে আমরা বলতে পারবো যে এই স্প্রিং হচ্ছে একটা এসএইচএম, মানে সেই এসএইচএম এর বৈশিষ্ট্যগুলো মানবে। অর্থাৎ তার উপর আমরা কিছু কিছু সূত্র খাটাতে পারবো। যেমন আমরা গতকালকে যে সূত্রগুলো শিখেছিলাম, সাপোজ ওমেগা ইকুয়াল টু 2π/t, ঠিক আছে? বা এরকম যে সূত্রগুলো আমরা শিখলাম কালকে, সেগুলো আমরা স্প্রিং এ অ্যাপ্লাই করতে পারবো, কারণ ওগুলো সব এসএইচএম এর সূত্র ছিল, এন্ড এটা এসএইচএম রূপেই কাজ করবে। তো আমরা প্রথমে দেখবো যে স্প্রিং টানলে কেমন কেমন ক্যাটাগরি হয়। আমরা সেটা একটু দেখতে যাব। আমার দেখতে পাচ্ছ এই ফটোটা? এখানে আমরা আগে ভাবার চেষ্টা করি যে কি কি হচ্ছে এখানে। প্রথম কথা, যে এখানে একটা স্প্রিং ছিল, এটা হচ্ছে আদি স্প্রিং। এটা একটা স্প্রিং, এইটুক আছে, জাস্ট এইটুক, আর বেশি নাই। আচ্ছা, তো আচ্ছা এটা পরে এই কেসটা দেখি, তাহলে ভালো অবস্থা হবে। এটা একটা স্বাভাবিক স্প্রিং, ঠিক আছে? এটা স্বাভাবিক অবস্থায় আছে, স্বাভাবিক, ঠিক আছে? সে নড়াচড়া করছে না, সে স্থির আছে। এখন মনে করো তুমি একটা স্প্রিং এর নিচে একটা লাইক ভর ঝুলাই দিলা। এখন তো স্বাভাবিকভাবে সেই ভরটার প্রেসারের কারণে স্প্রিংটা একটু নিচে নেমে আসবে। তো মনে করো যে ভর ঝুলানোর পর, মানে এম ভরটা লাগালে বলতে তার সাথে যুক্ত করলে, সেক্ষেত্রে এই কেস হচ্ছে, ঠিক আছে? এটা আমাদের নতুন একটা কেস হয়ে গেল। এটা করার পর সে আবার স্থির হয়ে গেছে। মানে প্রথমে একটা স্প্রিং ছিল আমাদের কাছে, সেই স্প্রিংটাতে একটা যখন বস্তু ঝুলালাম, সে হালকা নিচে এসে আবার থেমে গেল। কেন? কারণ সেই বস্তুটা নিচ দিকে ওজন আছে এমজি, এবং স্প্রিংটা তাকে উপর দিকে তুলতে চাচ্ছে, দ্যাটস আলটিমেটলি সে স্থির হয়ে গেল। সেইটাকে আমরা বলবো সাম্যাবস্থা। এই যে সাম্য দেখছো না, সাম্য,
এই যে লাইনটা দেখছো, অর্থাৎ ভরটা ঝুলানোর পর যেইটুক পৌঁছার পর যে স্থির হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা। তোমাদের যারা এইচএসসি 26 মানে এক কথায় জুনিয়র যারা, তাদের একটা অনেক বড় ইস্যু হয়, তারা এইটাকে সাম্য ভেবে নাই। এই ফটোটা আলাদা আলাদা। এটা কিন্তু আলাদা কেস, এই কেসে দেখে না, এটা না, এটা বলছি। তো তোমরা মানে তোমরা বলতে নেক্সট যারা শুরুতে শুরুতে যারা হয়তো জানে না এটা, তারা এটাকে সাম্যাবস্থা ভেবে নেয়। ম্যাথ করতে গেলে বুঝতে পারবে যে এটাকে সাম্যাবস্থা ভাবা মানে কি, কিন্তু এটা সাম্যাবস্থা না। সাম্যাবস্থা এটা, তোমার স্প্রিংকে একটা বস্তু দেওয়ার পর যতটুকু বাড়লো সেটা হচ্ছে তার সাম্যাবস্থা। ঠিক আছে, এখন তুমি সেই বস্তুওয়ালা স্প্রিংকে আর একটু হাত দিয়ে নিচে টানলা, হাত দিয়ে নিচে টানলা। এবার যেটা হবে যে নিচে টানার কারণে সেই স্প্রিংটা উপর নিচ হতে থাকবে। এটা হচ্ছে কথা, যে উপর নিচ হতে থাকবে এই থার্ড জায়গাতে এসে। তো যেটুক তুমি টানলা, তুমি যেটুক টেনেছো অথবা যেটুক চাপ দিয়েছো, সেটুক হবে তোমার বিস্তার। বিস্তার মানে কি? বিস্তার হচ্ছে তোমার সর্বোচ্চ সরণ, অর্থাৎ যেটা তোমার টান বা চাপ মানে সর্বোচ্চ সরণ, যেটুক সরণ হতে পারে সর্বোচ্চ। এখানে যে ই লেখা আছে না, আমি তোমাকে বলবো আমার খাতায় যত জায়গায় ই দেখতে পাবা, তুমি ই লিখিও না, এক্স লিখিও। যখন আমার খাতা দেখে তুলবা তখন ই এর বদলে এক্স তুলিও, ঠিক আছে? জি বাই এক্স, তারপরে হচ্ছে যে কে এক্স বাই ইকুয়াল এম জি। ঠিক আছে, এখানে ই এটা তুলে দরকার, এই লাইনটা কেটে দিও, এটা তোমরা বুঝতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, এটা তুমি ই এর জায়গায় এক্স লিখবে যখন খাতা তুলবা, সমস্যা না। আমরা এখন বোঝার চেষ্টা করছি সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ ম্যাথ করতে গেলে এটা ভুল করে দেবে বাচ্চারা। সেটা হচ্ছে যে আমরা কোনটা সাম্যাবস্থার কোনটা বিস্তার। 1 নাম্বার কেস আর 2 নাম্বার কেস, আমরা এখন 1 নাম্বার কেস একটু দেখি, তারপরে আবার 2 ফিরে আসবো। 1 নাম্বার কেসে কি একটা স্প্রিং স্বাভাবিক অবস্থায় আছে, তুমি তাতে কোনো বস্তু লাগাওনি, সে স্বাভাবিক আছে, তুমি তাকে টান দিলা। এক্ষেত্রে যেটা হবে যে সে যে স্থির অবস্থায় ছিল শুরুতে, যে তার স্বাভাবিক অবস্থা সেটাই তার সাম্যাবস্থা। কেন? কারণ তুমি তো তাকে বস্তু ঝুলাওনি, তুমি তাকে টান দিলে এবং যেটুকু টান দিলে সেটা বিস্তার হয়ে গেল। বাট সমস্যা হয় যখন একটা বস্তু ছিল, তুমি এই স্প্রিং এর সাথে যখন একটা বস্তু অ্যাটাচ করলা, সেই বস্তুটা কি তাকে একটু নিচে নামাবে না? ঠিক আছে, সে যে নিচে নামালো না, এটা এটা হচ্ছে তার বর্তমান স্বাভাবিক অবস্থা। এটা সেই স্থির হয়ে আছে, এই সেকেন্ড স্টেপে সেই স্থির হয়ে আছে। এবং তারপরে তুমি যখন সে তাকে আর একটু টানবা, তখন সে নিচে নামবে উপরে উঠবে, নিচে নামবে উপরে উঠবে, সে উপরে নিচে উপর নিচ করতে থাকবে। তখন আমাদের এসএইচএম এখানে ক্রিয়েট হবে। এখানে এসএইচএম কখনো ক্রিয়েট হয় না, এটা মনোযোগভাবে লক্ষ্য করে মনে রাখবা। আচ্ছা, এবার আমাদের দেখা যাক যে তাহলে এই কেসে আর বিস্তার কি? বিস্তার হচ্ছে তুমি যেটুক টেনেছো বা তুমি যেটুক চাপ দিয়েছো সেটাই। হ্যাঁ ঠিক আছে, আমার হাত দেখা। তো তুমি যেটুক চাপ দিয়েছো অথবা তুমি যেটুক টেনেছো সেটাই বিস্তার। বিস্তার মানে কি? সর্বোচ্চ সরণ। ভালো কথা। আর সাম্যাবস্থা কি? যদি কোনো বস্তু না ঝুলো তাহলে স্বাভাবিক অবস্থাটা তার সাম্যাবস্থা। ঠিক আছে, এক্ষেত্রে এটা স্বাভাবিক অবস্থা। ঠিক আছে, বাট যদি বস্তু ঝুলাও তাহলে তার স্বাভাবিক অবস্থা সাম্যাবস্থা না। স্বাভাবিক বলতে বুঝাচ্ছি তুমি স্প্রিংকে কিছু করনি, স্প্রিং জাস্ট এমনি ওর নিজের মতো বসে আছে, সেটা তার স্বাভাবিক দশা। তুমি যখন বস্তুটা যুক্ত করলা তখন যে ক্যাটাগরি তৈরি হলো, মানে যে যে মুভমেন্ট হলো, তুমি এটা তুলবা না, এই দুই জায়গায় তুমি তুলিও না। যখন খাতায় তুলবা তখন এইটা আর এইটা তোলার দরকার নেই। আর যতগুলা ই আছে ই এর বদলে এক্স তুলবা। ঠিক আছে, এটা করবা। হ্যাঁ এভাবে তুলবা। যা, এখন আমাদের কিছু কিছু একটু সূত্র দেখতে হবে, সূত্র দেখে বুঝতে হবে। পর্যায়কাল টি মানে 2π/ω। আমরা গতকালকে পড়ার সময় যখন সূত্রগুলো দেখছিলাম তখন দেখো তো আমরা কৌণিক কম্পাঙ্ক ওমেগার যে সূত্রগুলো দেখেছিলাম, এগুলো এসএইচএম এর ক্ষেত্রে যেগুলো আমরা দেখছিলাম, যে ওমেগা = 2π/t। আর এখানে আরেকটা ছিল √k/m। আমি তখন বললাম যেটা আজকে বুঝাবো, মানে এটা পরে বুঝাবো, স্প্রিং আসলে এখন ওটা বুঝাবো। √k/m আছে একটা, আর 2π/t আছে একটা। আমরা এই দুইটাই যে লাগবে জাস্ট। আমাদের জায়গায় ফিরে যাই। আচ্ছা, এখানে আমরা ওখান থেকে দেখলাম যে ওমেগা = 2π/t। তাহলে এটার পরের সেন্টেন্সে আমরা লিখতে পারবো t = 2π/ω, এটা কোনো ব্যাপার না।
আচ্ছা, এবং ওখানে আমরা দেখেছিলাম ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, রাইট? এখন এই কে কি এম কি? কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, আর এম হচ্ছে ভর। কার ভর? তুমি এই যে একটা বস্তু ঝুলানো না, এই বস্তুটা, এই বস্তুর যে ভর আছে একটা, সেটা হচ্ছে এখানে ভর, এই এমটা। আচ্ছা, ওমেগা যদি রুট কে বাই এম হয়, এটা একটা সূত্র, বেসিক্যালি এটা ডাইরেক্ট মুখস্থ করতে হবে। এটার এরপরে সেন্টেন্স আছে যে ওমেগা স্কোয়ার এম ইকুয়াল টু কে, জাস্ট এপার উপর তোলপাড় করলে, ঠিক আছে? তো এটা হালকা পাতলা লাইক মনে রাখতে পারো, উপকারে পাবা, ঠিক আছে? হুম, এবার দেখি। আচ্ছা, যদি ওমেগা রুট কে বাই এম হয় এবং এই ক্ষেত্রে 1/ওমেগা আছে, এই সূত্রের জন্য আমরা কি পাবো? রুট এম বাই কে। কেন? কারণ ওমেগাটা 1/ইনভার্স হয়ে আছে, দ্যাটস ওয়াই এম উপরে যাবে, কে নিচে আসবে, তো এটা হয়ে যাবে আমাদের সূত্রটা। এটা আমাদের গেল। এবার এবার হচ্ছে যে আরেকটা আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে সমস্যা নেই, ঠিকই আছে। এবার এটা দেখো, আমরা যখন স্প্রিং পড়েছিলাম না, স্প্রিং এ যখন প্রত্যয়নী বল পড়ছিলাম, হয়তো নিউটনীয় মেকানিক্স অথবা কাজ ক্ষমতাতে থাকতো, সেটা হচ্ছে আমরা একটা যদি ফোর্স দিতাম, তাহলে বিপরীত যে প্রত্যয়নী বল থাকতো সেটা হতো কে এক্স। আমরা তখন লিখতাম এফ ইকুয়াল টু কে এক্স, এটা তো আমরা লিখতাম আমাদের স্প্রিং এর সূত্র আর কি। আচ্ছা, এক্ষেত্রে ফোর্সটা বলতে পারবা? এই সেকেন্ড সেকেন্ড ক্ষেত্রে ফোর্সটা কি? ফোর্স হচ্ছে যে আমরা যে একটা বস্তুটা যুক্ত করলাম, সেই বস্তুটা যে নিচ দিকে টান দিবে, স্প্রিংকে নিচের দিকে টান দিবে, আমি এটা বলছি না, এটা হচ্ছে আমি নিজে আমার হাত দিয়ে করছি এটা, বা আমি এক্সট্রা ভাবে করছি, এটা না। আমরা এটাতে আছি আপাতত, ওই যে বস্তুটা নিচ দিকে টানছে না, এবং সেই টানটা কি? এম জি, কারণ বস্তুর ওজন এম আর নিচে জি, জি ত্বরণে নামছে, এবং সেটার কারণে যে বিপরীত দিকে যে বল দিচ্ছে স্প্রিং, সেটা হচ্ছে কে এক্স। তো এখানে কে এক্স ইকুয়াল টু এম জি, তুমি ই লিখতে পারো, এক্স লিখতে পারো। ই লেখার একটা কারণ আছে, আমি তোমাকে একটু পরে আবার বলছি যে ই কেন লিখেছি আমি অ্যাকচুয়ালিতে, ঠিক আছে? একটু পরে বলছি। আচ্ছা, এটা তো অ্যাকচুয়ালিতে ওই সূত্রটাই। দেখো, আমরা একটু সূত্রটা, আমরা সূত্রগুলো দেখছি, আপাতত কিছু করছি না। তোমার এই যে যেটা সূত্র ছিল, এই সূত্রটা, এরপরে সেন্টেন্স আমরা কি লিখতে পারি? ওমেগা স্কোয়ার ইকুয়াল টু, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এ বাই এম, আমরা উভয় পক্ষ থেকে রুটটা বাদ দিই। আচ্ছা, ওখানে আমরা একটা সূত্র দেখলাম যে কে এক্স ইকুয়াল টু এম জি, আমরা সেটা লিখবো, কে এক্স ইকুয়াল টু এম জি। এরপরে সেন্টেন্সে কি আমরা এভাবে লিখতে পারি না, কে বাই এম ইকুয়াল টু জি বাই এক্স? এটা তো আমরা লিখতেই পারি। তাই আমরা তখন এটা যে এটা দেখো, আমরা আবার আরেকটা মজার জিনিস পেলাম, কে এম এর সাথে জি এক্স সম্পর্কিত, এই তো আমরা ওইটা পেলাম। তার মানে আমরা এরপরে সেন্টেন্স আরেকটা বাক্য লিখতে পারবো, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম ইকুয়াল টু জি বাই এক্স, ঠিক আছে? তো ওটা এখানে লেখা আছে, এটা বললাম না, জি বাই এক্স, এটা তো এক্স, তাই না? আমরা ওটাই লেখা আছে। তার মানে এটা একটা একটা লম্বা সূত্র, এই যেটুকু দেখছো না, এইটুকু এখানে লিখবা, লেখা যাবে। মানে আমি বলবো তুমি কি করবে যখন এটা লিখবা, এখানে আরেকটা ইকুয়াল চিহ্ন দিবা, দেন তখন এই জিনিসটা তুমি এখান থেকে কপি, মানে এটা ডাইরেক্ট ওখানে লিখবা। লিখে কি করো, ঠিক আছে? হুম, তো যাই হোক, এটা আসলে আমরা এখন সূত্রে পরিচিত করলাম, আমরা এখন তেমন কিছু করিনি। এখন আমরা একটা ম্যাথ করব, সেই ম্যাথটা করতে যা তুমি রিয়েলাইজ করবে, মানে রিয়েলাইজ করবে বলতে মানে পারবো। আরে, ঠিক আছে, সমস্যা নেই। এখন একটা একটু ম্যাথ তুলো আমার।
ম্যাথটা বড় করে দিচ্ছি, স্ক্রিন তুলো। হ্যাঁ, এই ম্যাথটা আচ্ছা লেখা দেখা যাচ্ছে হয়তো, নাকি লেখা খুবই খারাপ আসছে নাকি? আচ্ছা, আমি বলা শুরু করছি, তুমি লেখা শুরু করো আমার সাথে। স্প্রিং এর অগ্রভাগে এইখানে, না না না, আমি বুঝাচ্ছি, আমি একটা বুঝাচ্ছি, সমস্যা নেই। এই ক্ষেত্রে আমরা এই ম্যাথটা গ্রহণ করবো স্টুডেন্ট। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে যেটা হলো যে আমরা যখন একটা ভর ঝুলালাম, সে একটু নিচে নামলো, ঠিক আছে? কেন নামলো? কারণ আমি একটা ভর ঝুলাচ্ছি। সেই ভরটা কতটুকু ছিল? 500 গ্রাম ছিল। 500 গ্রাম মানে 0.5 কেজি, কারণ আমাদের তো কেজিতে হিসাব করা লাগবে। 0.5 কেজি, ঠিক আছে? এবার যেটা বলেছে যে আমি তাকে 5 সেন্টিমিটার টানলাম, 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলাম, এটা 0.5 কেজি। এখন দেখো তিনটা কেস। প্রথমে একটা স্প্রিং স্বাভাবিক অবস্থায় আছে, তাকে যখন আমি একটা 5 সেন্টিমিটারের একটা ভর দিলাম, সে একটু নিচে নামলো, কুটটুক নিচে নামলো, একটু হচ্ছে 50 সেন্টিমিটার, এবং তাকে আমি আরেকটু টান দিলাম। টান দিলাম বলতে যে তাকে আমি আরো 5 সেন্টিমিটার টান দিলাম, এইটুক হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে? তিনটা কেস। তো প্রথম কেসে স্থির ছিল, দ্বিতীয় কেসে যখন আমি একটা বস্তু দিলাম, তখন সে নিচে আসলো, কতটুক নিচে আসলো? 50 সেন্টিমিটার নিচে আসলো, এবং সেটা হয়ে যাবে তার সাম্যাবস্থা। এবং এই যেটা, এটা হবে তার বিস্তার, ঠিক আছে? সেটাই আমি এতক্ষণ বুঝালাম। এখন আমরা সিম্পলি ম্যাথটা পেরে নেব। প্রথমে আমাদের কি লাগবে? যে এল এর ক্ষেত্রে করতে গেলে না আমাদের স্প্রিং ধ্রুবক লাগবে। স্প্রিং ধ্রুবক যেহেতু ডাইরেক্ট বলা নাই, আমরা টানতে পারবো। আনা শুরু করা যাক। আমরা সূত্রটা কি জানি? আমরা জানি যে kx equal to mg। ক্যালকুলেটরে বলো তো কত হয় k এর মান? 0.09। আচ্ছা, একক হচ্ছে নিউটন পার মিটার, ঠিক আছে? বিস্তারের হিসাব করারই দরকার নাই, আমাদের মজার বিষয় হচ্ছে বিস্তার বলে দেশে যে আমি বল, হ্যাঁ 5 সেন্টিমিটারের বিস্তার। হুম, এবার হ্যাঁ হ্যাঁ, এভাবে এটা অ্যাকচুয়ালি না, এটা কখনো চাই না, বাট একটা কোশ্চেনে 6টা ঢোকানোর জন্য আর কি। এই 3 নাম্বারটা এবার চাইবে আমার কাছে। 6 নাম্বার মানে সিতে হচ্ছে সময়ের সাপেক্ষে এই সমীকরণ বের করো। সমীকরণটা মনে আছে, যেটা আমরা সমীকরণ বেসিক্যালি পড়াইছিলাম গতকালকে? Good. আচ্ছা, আমরা এখন সেটা আগে সেটা লিখবো। সি, সি হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। আচ্ছা, এখানে তোমাকে একটু যেটা জিনিস বোঝাতে চাই, সেটা হচ্ছে যে এই সূত্রে তোমাকে তো বলেছিলাম যেখানে ওয়াই লেখো কি এক্স লেখো কোনো সমস্যা নেই, বাট তুমি এখানে যেটা একবার কে এক্স একটা জিনিস বলে দিয়েছো না, তাই এখানে এক্স আর লিখবা না, কারণ তুমি একটা স্ট্রিং এ দুইবার এক্স ইউজ করতে পারবে না। এই এক্সটা কি জানো? এই 50 সেন্টিমিটার। এই ক্ষেত্রে তুমি ওয়াই দিয়ে প্রিফার করবা। আমি যখন সূত্রগুলো ছিল, আমার সূত্রে ই ছিল না, ই হচ্ছে একটা জিনিস আর এক্স হচ্ছে একটা জিনিস। আমি তোমাকে বলছি ই এর জায়গায় এক্স বসাবা, আর এই যে এখন সমীকরণ যেটা বানাচ্ছো সেখানে ওয়াই দিয়ে সমীকরণ বানাবা। আশা করি বুঝতে পারছো যখন ইটা অ্যাকচুয়ালি কি ছিল। যাক, আচ্ছা আমাদের এখানে এই সমীকরণটা যদি দেখি, আমরা এ জানি, ঠিক আছে? আমরা এই পুরাটা জানি না। এখানকার মধ্যে টি তো কোনো জিনিস না, টি একটা কিন্তু কি বলতো এটাকে, এক্স ওয়াই জেড কে কি বলে, চলো টি হচ্ছে চলো। আমাদের কেবল ওমেগা আর ডেল, এই দুটো আমাদের বের করা লাগবে। এখন আমরা বের করি। ওমেগা বের করার জন্য আমরা একটা সূত্র ইউজ করবো। কি সূত্র ছিল? আমরা দেখলাম না যে ওমেগা ইকুয়াল টু রুট কে বাই এম ছিল। কি? তাহলে এটা ইউজ করে আমরা ওমেগার মান বের করতে হবে। পয়েন্ট এক
এক মিনিট। হুম, হুম, এখানে তো ভুল করেছো, 9.8 হবে। এটা 9.8 হবে। স্প্রিং ধ্রুবক এত কম হয় না কখনো। ঠিক আছে, ওটা দেখে তোমার ই করা হয়, মানে বুঝে যাওয়া উচিত যে আমার হয়তো ভুল আছে। তুমি এখানে ভ্যালুগুলো দেখো, তাহলে বুঝতে পারবো। 0.5। প্রথমে আমাদের বলেছিল যে বলা আছে যে এক্স হচ্ছে 50 সেন্টিমিটার, মানে মিটার এককে কত? 0.5, তাই না? কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 0.5 মিটার সমান 50 সেন্টিমিটার। আর এম বলে দিয়েছে 500 গ্রাম ছিল। 500 গ্রাম মানে 0.5 কেজি, তাহলে কেজি একক আর নিচে মিটার একক বসবে, ডেলটা কেটে কেটে এটা হতো 50 মিটার। স্প্রিং টানা মানে হিসাব আছে, স্প্রিং মরে যাবে। 50 সেন্টিমিটার ছিল। আচ্ছা আচ্ছা, আমি বলি যখন ওরকম পাবা না, তোমার নিজের মাঝে একটা জিনিস করার কথা মনে রাখবা, সেটা হচ্ছে যে কে এর মান না প্রচুর হয়। কারণ একটা স্প্রিং এত সহজ না তুমি একটু ছুবা স্প্রিং টেনে চলে যাবে, এত না। স্প্রিং টানতে শক্তি দেওয়া লাগে। ওটা থেকে বুঝে যাওয়ার কথা যে আমাদের যে স্প্রিং আছে এটা ভালোই পরিমাণে বলবো শক্তিশালী বাজায় বলো। ঠিক আছে। ঠিক ঠিক আছে, চলো। চলো এখন আমরা আমাদের জিনিস, আমরা আমাদের জায়গায় ফিরে আসি। আচ্ছা, আমরা কিন্তু ওমেগা বের করতে পারবো। আমরা যদি ওমেগা বের করতে যাই, তাহলে √9.8, এম হচ্ছে তোমার 0.5, তাহলে 4.427 ইকুয়াল টু ওমেগা। ঠিক আছে, এটা আমরা ওমেগার ভ্যালু পেলাম। আচ্ছা, আমরা এ জানি, ওমেগা জানি, বাট ডেল জানি না। ঠিক আছে, আমরা এখন নেক্সট পেজে আমরা ডেল করবো। ডেলটা কি? চলো। আচ্ছা, সাপোজ আমরা এবার একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবো। আমরা যখন প্রথম দিন পড়ছিলাম, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে লক্ষ্য করো। প্রথম দিন পড়ার সময় আমরা দেখছিলাম না, যখন এই ঘোরাচ্ছিলাম, তখন ঘোরার সময় কি হচ্ছিল? একটা ছায়া ফেলছিলাম। সেই ছায়াটা যখন পড়ছিল আমরা কি দেখছিলাম, যে সেটা এস এইচ এম রূপে কাজ করছে। যখন বস্তুটা এখানে ছিল এবং এখানে ছিল, তার ছায়া একেবারে জিরোতে পড়েছিল। যখন এখানে ছিল আর এখানে ছিল, তখন তাদের ছায়া সবচেয়ে উঁচা জায়গাতে পড়েছিল, তাই না? এটাই ছিল। এবং এটা কি বলতে পারবো এটা কত ডিগ্রি? অবশ্যই 90 ডিগ্রি। আর এটা ঋণাত্মক দিকে -90 ডিগ্রি, অথবা 270 ডিগ্রি বলো কি -90 বলো, একই জিনিস। কারণ আমরা বুঝতে পারছি যে যখন বিস্তার হয়, তখন দুইটা দুইটা কোণের মধ্যে একটা হয়, হয় 90 ডিগ্রি, না হয় 270 ডিগ্রি। আমরা একটু স্প্রিং এর আন্ডারে এটা করবো। এই যে একটা স্প্রিং আঁকাছিলাম গতকালকে, সেটাকে আরেকবার আঁকাই। না আঁকাই না, এটাকে জাস্ট একটু সোজা করছি। আচ্ছা, এটা ছিল স্প্রিং। ভালো কথা। ওই আসছো কখন হলো? সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস করেছো? এই যে লিঙ্কটা দিলাম, ওটা করোনি? আচ্ছা, তোমার আজকের ক্লাস তুমি বুঝতে পারবে না। যাই হোক, আমরা কন্টিনিউ করি। আচ্ছা, এটা আমাদের স্প্রিং ছিল। আমরা স্প্রিংকে যখন টানলাম, সে আগালো, পিছালো। আচ্ছা, আমরা সেটাকে এখন একটা লাঠি রূপে দেখবো। আমি যদি একটা লাঠি আঁকাই, এটা একটা লাঠি, মানে লাঠি বলতে আমরা ছায়া রূপে দেখছি এখন। আমাদের প্রথমে স্প্রিংটা একটু গেল, সেই স্প্রিংটা একটু যায়, আবার একটু ফিরলো, বাট সে আবার এত দূর যাবে, কারণ স্প্রিং তো সামনে যাবে পিছিয়ে চেপে যায়, আবার সামনে আগে। আচ্ছা, এইটুক যে আবার একটু ফিরবে, আবার সে অরিজিনাল জায়গায় যাবে। জিনিসটা আবার ভালোভাবে লক্ষ্য করো। প্রথমে একটা স্প্রিং এতখানি গেল, আমি এতটুকু টান দিলাম, সে তখন টান খেয়ে সে অরিজিনাল জায়গাতে ফিরলো। বাট তার যে একটা স্পিড তৈরি হয়ে গেছে, একটা ত্বরণ আছে, তার কারণে সে আরো এত দূর গেল। দূর দূর গেল, ভালো কথা। বাট সে এই যেমন এই সরল দোলক এভাবে দুলতে 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 আবার আবার ফিরে আসে, আবার ফিরে আসে, এটা তেমনি আবার ফিরে আসবে। তাহলে দেখো তো কয়টা স্টেপ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি, যদি ভেঙে ভেঙে দেখি। 4টা স্টেপ। একবার যাচ্ছে, অরিজিনাল জায়গায় সাম্য অবস্থায় ফিরছে, আবার যাচ্ছে, আবার সাম্য অবস্থায় ফিরছে। এটা হচ্ছে আমাদের একটা স্প্রিং এর কাজ। আচ্ছা, একটু তো আমরা না হয় হালকা বুঝলাম।
আমরা এটা কি কালকে বুঝাচ্ছিলাম যে যখন আমরা বিস্তার থেকে হিসাব শুরু করব তখন আমাদের এটা হতো, মনে আছে না এটা আমাদের? হ্যাঁ। এখন তাহলে আমরা এবার মনোযোগ দিয়ে শুনবো, আমরা এই স্প্রিংটা যে টানলাম, যখন টানার পর যখন ছাড়ছি সেটা থেকে আমরা হিসাব শুরু করছি। ওটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট। 0 পয়েন্টে কি সে বিস্তারে ছিল না? কারণ আমি টেনে বিস্তারে এনেছি, যেমনি ছাড়লাম সে ওঠানামা করছে, এবং যেমন ছাড়লাম সেটা হচ্ছে আমরা t=0 সময় ধরলাম। দ্যাটস ওয়াই যে ওটার কারণে আমাদের যে ডেল হবে π/2 হবে। এখন এটা আই হোপ বুঝতে পেরেছো। এর থেকে আর ডিপলি কিভাবে বুঝাবো আইডি কে, বাট এটার ক্ষেত্রে যে ডেল সেটা হবে π/2। তাহলে আমরা এখানে ডেলের মান π/2 লিখি। এখন আরেকটা কথা হচ্ছে যে সাপোজ স্প্রিংটা প্রসারণ না করে উপর দিকে চাপ দিল, সেক্ষেত্রে তুমি ডেলের মান -π/2 লিখিও। +π/2 লিখলেও কেউ কাটতে পারবে না, -π/2 লিখলেও কেউ কাটতে পারবে না, কারণ ডিপেন্ড করে তুমি কোন দিকে পজিটিভ দেখছো, আপ টু ইউ। তো আমি রিকমেন্ড করবো তাকে যদি টানা হয় নিচে, আর ডেল এত হবে কারণ সে বিস্তার থেকে হিসাব শুরু হচ্ছে। আচ্ছা, এবার যখন তাকে যদি অ্যাকচুয়ালি নিচে না টেনে বরং উপর দিকে সংকোচন করা হয়, যদি এরকম কেস হয়, তো সেক্ষেত্রে ডেলের মান মাইনাস ধরবা, ঠিক আছে, মানে -π/2। ওই যে আরেকটা যে ছিল না 270 ডিগ্রি অথবা -90 ডিগ্রি, মানে নিচের অবস্থায় সর্বোচ্চ ছায়া, ঠিক আছে, সেটা সেই জন্য বললাম যে -90 ডিগ্রি, -π/2। এবার আমরা জাস্ট ভ্যালুগুলো বসাবো, আমাদের উত্তর হয়ে যাবে। অথবা এটাকে তুমি আরেকভাবে লিখতে পারো, এটা হচ্ছে তুমি এখানে কস লিখতে পারো, কারণ π/2 যে ত্রিকোণমিতিতে তো আছে যে π/2 হলে সেটা কস হয়ে যায় অ্যাকচুয়ালি। অথবা 0.05 cos 4.427, ঠিক আছে, এটা গেল আমাদের এই হিসাব। এবার ডি নাম্বারটা আরেকটু হার্ড। ডি কি আগে করবো না কোনটা করবো? ডিতে কি ছিল? 0.02 মিটার পার হিসাব শুরু করলে, চলো ডি করা যাক। এখন আমাদের ডি নাম্বার কি বলছে সেটা আরেকবার দেখি। আচ্ছা, এখানে সময়ের সাপেক্ষে এখানে সময়টা কি জানো? তো গ নাম্বারটা তো ইজি ছিল। গ নাম্বারে আমরা যখন ছাড়লাম মানে বিস্তারে যখন ছিল, সেটা হচ্ছে তার ইয়া ছিল তার আদি বিন্দু বা তার t=0 পয়েন্ট। আর ডি নাম্বারটাতে কিন্তু আদি বিন্দু সেটা না, ডি নাম্বারে আমরা অন্য আরেকটা টাইম থেকে গণনা শুরু করতে হচ্ছে। আমরা π/2 ডাইরেক্ট লিখতে পারবো না। টানার এত সময় হতে গণনা শুরু করলে তার সমীকরণ কি হবে সেটা আমাদের চেয়েছে। এটা একটু ভালোই ইম্পর্টেন্ট বা অ্যাডভান্স বা এটা ইউনিক ম্যাথ, ভালোভাবে আমাদের লক্ষ্য করতে হবে। আমরা আবার অরিজিনাল সূত্রটা লিখবো, y ইকুয়াল মাথা, আচ্ছা ঠিক আছে, 0.05 sin ওমেগা টি। ও আমরা ওমেগার মান তো জানি, আমি আরেকটা আমি বলি। এবার বলতে যখন আমরা ডি নাম্বার করছি, ডি নাম্বার বলছে টানার এত সময় হতে, মানে যে মুহূর্তে টানলাম না, টানা ছাড়ার সময় না আমাদের কিন্তু আদিবিন্দু না, এখানে যখন ছিল সেটা তার আদিবিন্দু যদি হতো, তাহলে সেক্ষেত্রে কেমন কেস হতো এখন আমরা সেটা বের করবো। আচ্ছা, আমরা এই বিন্দুতে করি বা যে বিন্দুতে করি, ওমেগা তো কখনো চেঞ্জ হবে না। ওমেগা কার উপর ডিপেন্ড করে? কেবল কে আর এম এর উপর। কে আর এম তো আমরা চেঞ্জ করছি না, তার মানে ওমেগা সেম থাকছে। আচ্ছা, আমরা ওমেগাটা লিখে দিলাম 0.05 sin 4.427, 4.427 না 427। এখন টি আমাদের তো টি টি দিয়ে কোনো মাথা ঘামা নাই, কারণ টি তো সবসময় থেকে যাবে, আমাদের ডেল নিয়ে যাওয়া মাথা ঘামা। ডেল কিভাবে বের করবো এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এখন একটু ভালোভাবে লক্ষ্য করো যে আরেকবার একই ছবি আরেকবার আঁকাই। একই ছবি আরেকবার কি করলাম, এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। গতবার আমাদের আদি পয়েন্ট এটা ছিল যখন আমরা সি নাম্বার করছিলাম, সি নাম্বার করার সময় এইটা ছিল আমাদের t=0, বাট এবার t=0টা কোথায়?
ধরে নিই যে 2 সেন্টিমিটার, এটা যদি পুরোটা 5 সেন্টিমিটার হয়, ওখানে বলেছে না 0.02 মিটার মানে কি 2 সেন্টিমিটার আলটিমেটলি, ঠিক আছে? তো এই 0.5-এর মধ্যে 0.5 আমি তাকে টানলাম, বাট সেখান থেকে আমরা হিসাব শুরু করলাম না, আমরা হিসাব শুরু করলাম 0.2 থেকে। সাপোজ একটু আমরা 0.2 ভেবে নিলাম, 2 cm, ঠিক আছে, 2 সেন্টিমিটার। মানে আমাদের এই মুহূর্তে এই ডি নাম্বারে হিসাব আমাদের এই যে নতুন আর একটা দাগ দিলাম অন্য কালারে দিই, এই কালার থেকে মানে এখানে আমাদের হিসাবটা করতে হবে। এখানটা আমাদের হচ্ছে আদিবিন্দু, এখন এটা আমাদের আর আদিবিন্দু না, জায়গায় টি ইকুয়াল 0 দিলাম। আমি কিভাবে পাবো? আর 7-8 মিনিট পর তোমাকে নতুন আরেকটা লিঙ্ক দেবো, তখন ওটা পাচ্ছ। যাই হোক, এইটা হচ্ছে আমাদের টি ইকুয়াল 0 বিন্দু। সেটা আমরা কিভাবে বের করবো? মনোযোগ দিয়ে শোনো। সাম্যাবস্থা কোথায়? এটা হচ্ছে তার সাম্যাবস্থা, রাইট? কারণ তাকে যখন একটা বস্তু দিয়ে যুগটুক নিচে নামে, সে যেটুক নিচে নামলো সেটাই হলো তার সাম্যাবস্থা। সাম্যাবস্থা এক্স এর ভ্যালু কত? সাম্যাবস্থা এক্স এর ভ্যালু 0। আমরা গতকালকে যখন ইয়ার ক্যাটাগরি পড়ছিলাম না, কারণ এটা দেখো সাম্যাবস্থা এক্স 0 ছিল, আর হচ্ছে যে বিস্তারের ক্ষেত্রে এক্স সর্বোচ্চ অর্থাৎ এক্ষেত্রে আমাদের সাম্যাবস্থায় 0, এটা তো সবসময় জানি। আমরা যখন টি ইকুয়াল 0 ধরি, তখন আমাদের কতটুক সরণ ছিল? 2 সেন্টিমিটার, ওরা বলে দিয়েছে। আমাদের এই ক্ষেত্রে এই সি নাম্বার করার সময় বিস্তারকে টি ইকুয়াল 0 ধরি, এবং তার কারণে সেই সময়ে সরণ এক্স ছিল বিস্তারের সমান। সরণ কি? সাম্য অবস্থা থেকে ওই মুহূর্তে যেটুকু আছে সেটাই তার সরণ, এবং শুরুর পয়েন্টে সে সর্বোচ্চ ছিল অর্থাৎ বিস্তারে ছিল। দিয়ে এবার উপর নামা উঠানামা করো। বাট এবার আমাদের টি ইকুয়াল 0 পয়েন্টে সে বিস্তারে নাই। সে কোথায় আছে? বিস্তারে না থেকে এই 2 সেন্টিমিটার দূরে আছে কেবল। তার মানে আমাদের সেটুকুর হিসাব করলাম। চলো আমরা একটু বসানোর ট্রাই করি, আমরা এখন দেখি যে আমরা পাচ্ছি কিনা আসলে। আচ্ছা, এইটুক তো আমরা জানি, এই সমীকরণটা একটা, এটাকে 1 দিয়ে দাও। এই সমীকরণে আমরা একটা ক্যাটাগরি বসাবো। ক্যাটাগরি বলতে আমরা একটা মানে বৈশিষ্ট্য বসাবো। দেখো, ধরি ধরি না, ওখানে দেওয়া আছে অ্যাকচুয়ালি। এক্ষেত্রে মানে যে প্রপার্টিটা দিয়েছে, টি ইকুয়াল 0 সময়ে সরণ এক্স ইকুয়াল না ওয়াই ইকুয়াল, ওয়াই দিও 0.02 মিটার, এটা দেওয়া আছে না? আমাদের এখান থেকে হিসাব করতে বলেছে। এখান থেকে ওয়াই 0.02 থেকে যদি আমরা এই হিসাবটা শুরু করি, তাহলে 0.02টাই তো আমাদের আদি বিন্দু না? এটাকে তো আমরা টি ইকুয়াল 0 ধরবো, তাই না? এখন টি ইকুয়াল 0 যদি সেটাকে ধরি, তারপর আমরা তখন এখন একটা তাহলে সমীকরণটা একটা সুন্দর রূপ দিতে হবে। 0.02 ইকুয়াল টু ওই এই সমীকরণে আমরা বসাচ্ছি, 1 নম্বর সমীকরণে বসাচ্ছি আমরা। 0.02 ইকুয়াল টু 0.05। এইখানটা এখন টি এর মান কত? 0। তাহলে এটাতে যদি 0 বসাও, আলটিমেটলি ওমেগা টি দুটার গুণফল 0 হবে, কেবল ডেল এর মান থাকবে, তাই না? তার মানে আমরা এখানে জাস্ট সাইন ডেল লিখলেই হবে। এখন এরপরে যদি আমরা এপার উপর তোলপাট করে ডেল কি লিখি, তাহলে সাইন ইনভার্স থাকবে 2/5, এটাতে থাকছে আমাদের। এখন তুমি ক্যালকুলেটর ইউজ করে সাইন ইনভার্স 2/5 ভ্যালু করতে চাও কি না চাও সেটা আপ টু ইউ। বাট অনেকে কি করে না, যে এইটা না অ্যাকচুয়ালিতে এভাবেই বসাই দেয়, দশমিক না বসে বরং পুরোটাই বসাই দেয়। আমরা এখন ডেলের মান পেলাম, ওমেগা পাওয়া ছিল, এ পাওয়া ছিল, টি এর মান দরকার নাই কারণ সেটা চলো, আমাদের ডেল লাগতো, ডেল পেয়ে নিয়েছি। এখন আমরা ডাইরেক্ট সূত্রটা বসাবো। y ইকুয়াল ছিল y, হ্যাঁ, y ইকুয়াল টু 0.059 4.4270 প্লাস সাইন ইনভার্স 2/5। এবার বলো, বুঝতে পেরেছো না? বলো নাকি কোনো পার্টটাতে কোনো সমস্যা আছে? এটা বেশ একটা সুন্দর ম্যাথ। এরকম ম্যাথ এইচএসসি তে হয়তো রেয়ারলি আসে, এমন না যে দিতে পারবেন, এটা এইচএসসি স্ট্যান্ডার্ড কিন্তু। তো আই গেস হয়তো বুঝতে পেরেছো বা এটার কোনোটাতে সমস্যা আছে? আচ্ছা, আমি তোমাকে বললাম না যে ম্যাথ সহজ,
বাট সমস্যা হচ্ছে তোমার সাম্যাবস্থা কোনটা, জিরো বিন্দু কোনটা সেটা রিয়েলাইজ করা। ঠিক আছে, তুমি সেই সাম্যাবস্থা কোথায়, বিস্তার এবং কোথা থেকে আমরা হিসাব শুরু করছি, এই তিনটাকে, সাম্যাবস্থা, বিস্তার আর হিসাব শুরু করা, এই তিনটা ভালোভাবে যদি আইডেন্টিফাই করতে পারো তুমি সব পারবা। এগুলো তো কোনো ব্যাপার না, এগুলো জাস্ট ক্যালকুলেটারে বসে লিখবা। এটা জাস্ট তোমার একটা বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে যে এই কি বললাম, যেখান থেকে আমরা হিসাব শুরু করছি সেটা ইকুয়ালটা হচ্ছে যে টি ইকুয়াল 0। যাক আমরা এখন আরেকটা যাই, অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা এরপরে কি ছিল আমাদের, ই নাম্বার হচ্ছে 1.5 সেকেন্ডের সময়, আই মিন বেগ, বুঝি তো। চলো আমরা যখন সূত্রগুলো শিখছিলাম তখন কি এর সূত্র শিখেছিলাম, সূত্রের মানে বেগের সূত্র শিখেছিলাম, বেগের সূত্র অবশ্যই শিখেছিলাম। এই ছিল ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল ইকুয়াল টু, মানে দুইটা ছিল সূত্র, একটা ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ছিল না? হ্যাঁ। তো এখন এত বড় লেখার আর কোনো মানে নাই, জাস্ট এটা দিয়ে আমরা হিসাব করে নিতে পারবো। না, এটা করতে গেলে ডাবল খাটনি করা লাগবে, আমরা এটা দিয়ে করবো। ডিফারেন্সিয়েশন করেছিলে কি, মানে ডিফারেন্সিয়েশন তো করেছো, কি কি আমাদের যে সরণ আছে না, এক্স ইকুয়াল টু এ সাইন, হ্যাঁ সর্বোচ্চ ছিল যে জাস্ট কি ছিল জানি, সূত্রটা ভুলে গেছি, ওমেগা এ জাস্ট। আচ্ছা আমরা এখন একটা জিনিসটা দেখাই যে এই সূত্রটা কিভাবে আসে সেটা সংক্ষেপে দেখাচ্ছি। আমরা যে মেইন সূত্র জানি যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল, যাই বলো। আচ্ছা আমরা জানি না সরণকে ডিডিএক্স করলে বেগ আসে, এটা তো জানি, এটা হচ্ছে যে বেগ ত্বরণ। যদি আমরা সরণকে অন্তরীকরণ করি বেগ পাবো, বেগকে অন্তরীকরণ করলে ত্বরণ পাবো, এবং ত্বরণকে ইন্টিগ্রেশন করলে বেগ পাবো, বেগকে ইন্টিগ্রেশন করলে এক্স পাবো। এটা ইঞ্জিনিয়ারিং এ খুব ইয়া লাগে, মানে অনেক ম্যাথে আসে এটা, এইচসিতেও এটা ভালো প্রয়োগ আছে। যা কথা না, আমি জাস্ট এমনি তোমাকে বুঝাচ্ছি যে সূত্র কোথা থেকে আসছে, তুমি টেনশন করো না। এখন আমরা যদি এটাকে একবার ডিডিএক্স করি, এক্স এক্স বা ওয়াই যাই বলো, তাহলে তো বেগ পাবো। এখন আমরা ডিফারেন্সিয়েশন তো আর এখন আমি বুঝাবো না, বাট এটা তো জানা আছে যে এটা ডিফারেন্সিয়েশন যদি আমরা করতে যাই কাফ ফাড়া দিতে হয়, উজ্জ্বল হয়তো কাফ ফাড়া বলতো নাকি? হ্যাঁ আমরা এখানে কাফ ফাড়া দিব, এই জিনিসটা এই পুরাটাকে চলক ধরবো, দেন কাফ ফাড়া দিব, কাফ ফাড়া দিয়ে ওমেগা বাঁচবে, সেটা গুণ করবো, দ্যাটস ওয়াই ওমেগা সামনে আসলো, এ কস ওইটাই বসে যাবে আমাদের, কারণ সাইন এ ডিডিএক্স ইয়া, আর এই হচ্ছে একটা কনস্ট্যান্ট। দেখ এইটা থেকে বুঝলাম যে সূত্রটা কোথা থেকে আসছে, এটা নিয়ে আসলে মাথা ঘামানোর তেমন দরকারও নাই। সরকার ডিডিএক্স লিখে দিই। চলো এবার আমরা আমাদের সূত্রে চলে যাই। আমাদের এবার প্রশ্নে কি চাইছিল, আমাদের প্রশ্নে চাইছে যে যখন কি বললাম, ফিজিক্সের বই কে পড়ে? না ফিজিক্সের বই তো পড়ে না। আমি হয়তো কিছু কিছু জিনিস বলবো, যে সংজ্ঞা বলবো কিছু কিছু, ঠিক আছে সেই সংজ্ঞাগুলো জাস্ট পড়ে নিবা, তাছাড়া আর না জীবনেও পড়িনি। তোমার তুমি ইয়া ধর, আমি তো পুরো জীবনে ফিজিক্স পড়িনি, দরকার আই মিন ফিজিক্স পড়ি বলতে বই পড়ি, ফিজিক্স তো পড়েছি, হ্যাঁ ব্যাপার না, এটা দরকার। আজ তোমার ইয়া তো আছে বললাম না। আচ্ছা উদ্ভাসে পড়ো কি, মানে এক্সাম দাও কি? ঠিক আছে 7:30টার দিকে আমরা হয়তো শুরু করবো। তো কোথায় ছিলাম, কোনো একটা স্প্রিং, এটা একটা পুরো স্প্রিং ছিল, সেই স্প্রিংটাকে আমরা সাপোজ কোনো একটা হিসাবে কাটলাম, কোনো একটা অনুপাতে কাটলাম, লাইক n1 আর n2 দুই অনুপাতে কাটলাম, তাহলে যে নতুন যে স্প্রিং কেটে যে ছোট ছোট স্প্রিং তৈরি হবে, সেগুলার নতুন যে ধ্রুবক তৈরি হবে, আগে তো একটা ধ্রুবক ছিল, ধ্রুবকের একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা জানি, লাইক বেশ কিছুই সূত্র ছিল, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম ইকুয়াল টু আর কি ছিল জানি, জি বাই এক্স, জি বাই এক্স তো ছিল না, ঠিক আছে এটা তো আমরা জানি, অথবা এটা থেকে আরেকটা কে এক্স ইকুয়াল টু জিএম, এভাবে আমরা লাইক হয়তো দিবে না তথ্য, আমরা এভাবে বের করবো, দিয়ে এবার বলবে যে সেগুলোকে কাটা হলো, কোন অনুপাতে কাটা হলো একটা অনুপাত বলে দিবে, যদি বলে যে সমান অনুপাতে অর্ধেক করা হলো,
মানে অর্ধেক করা হলো মানে হচ্ছে যে দুইটা অনুপাতই সমান 1:1। আর যদি অর্ধেক না করে এক তৃতীয়, মানে একটা হচ্ছে 1/3 আর একটা 2/3, তার মানে তাদের অনুপাত হবে 1:2। যে অনুপাত দেখ তাতে সমস্যা নাই, আমাদের এটা হবে সূত্র যে টোটাল অনুপাতের যোগফল যে অনুপাতে ভাগ কাটা হলো। এবং নিচে কি, নিচে হচ্ছে যে আমরা যেটা বের করছি, 1 নাম্বারটা বের করছি, তার মানে তার পার্টিকুলার অনুপাত। তো আমরা এই সূত্র থেকে একটা ছোটখাটো ভাইব পেতে পারি, সেটা হচ্ছে আমরা যদি একটা স্প্রিংকে কাটি, তার যেটা নতুন ধ্রুবক সেটা অ্যাকচুয়ালি বৃদ্ধি পায়। এখানে K2 যেটা, K2 তে দেখো তো এইটা উপরে যোগফল বেশি নাকি হর বেশি? লব বেশি। যেহেতু লব বেশি তার মানে আলটিমেটলি পুরো জিনিসটা গ্রেটার দেন 1। আচ্ছা, কে এর সাথে তুমি যদি গ্রেটার দেন 1 কিছু একটা গুণ করো, তাহলে অবভিয়াসলি যে উত্তরটা পাবো আমরা গুণফল সেটা কে এর থেকে বেশি হবে। এটা থেকে আমরা বলতে পারি যে প্রশ্ন হয়তো দিতে পারে, খ নাম্বারে আসতেও পারে, আসতে খুব ইম্পর্টেন্ট না, বাট এরকম আছে একটা কথা যে আমরা স্প্রিং কাটলে সেটার ধ্রুবক বাড়ে না কমে? তো হচ্ছে বাড়ে। কেন বাড়ে? তোমরা এইভাবে বলে দিতে পারো যে আমরা যদি এই অনুপাতে কাটি তাহলে এটা হবে তার নতুন অনুপাত, এক্ষেত্রে অনুপাত বৃদ্ধি পায়, না আই মিন অনুপাত না, এটাকে কি বলবো, ধ্রুবক বৃদ্ধি পায়। তো বলতে পারো যে তারা সে স্প্রিং গুলো আরো শক্তিশালী হয়। দেখেন, আর এটা আমরা ম্যানুয়ালি করবো, বাট এটা মনে রাখতে পারলে ভালো হবে। এটা লাইক একটা, যদি সমান আমরা এন ভাগে ভাগ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের এইটা হচ্ছে সূত্র। মানে আমরা যদি অর্ধেক করি, অর্ধেক মানে কি, এন হচ্ছে 1/2, অথবা এভাবে ভাগ করবো, এটা দুইটা সমান ভাগ করলাম। আচ্ছা, জয়টা করবো কে এর সাথে তত গুণ হয়ে যাবে, সমান 3 ভাগ করেছি, তার মানে নতুন যে কে প্রাইম তৈরি হবে তাদের, এটা হবে তাদের অরিজিনালের 3 গুণ। সিম্পল। এখন হচ্ছে আমরা যদি একটু সূত্রগুলো দেখি, আচ্ছা এটা তো এই সূত্রগুলো দেখেছো কখনো? এটা তো জানার কথা যে স্প্রিং ইয়ার বিপরীত ভাবে কাজ করে। রোধের, এটা তো রোধের সমান্তরাল সূত্র, এটা রোধের শ্রেণী সূত্র, বাট এই স্প্রিং শ্রেণীতে হচ্ছে ওটা সমান্তরাল মানবে, আর সমান্তরালে রোধের মানে রোধের অপোজিট হিসাবে কাজ করবে সিম্পল অর্ডে। এখন যেটা কথা প্রশ্ন ভুল করে না অ্যাকচুয়ালি, যে মিস্টেক করে মাঝে মাঝে, সেটা হচ্ছে আইডেন্টিফাই করতে পারে না যে হচ্ছে যে সেটা শ্রেণীতে কোনটা সমান্তরালে কোনটা। তোমার এইটা আমি যে ফটোগুলো দিয়ে দিচ্ছি সমস্যা নেই, সেখানে 4টা ক্যাটাগরি আছে। কোনটা শ্রেণী? একমাত্র একটাই শ্রেণী, এটা বাদে আর কোনোটা শ্রেণী না। এইভাবে যদি দেয় মানে এটা হচ্ছে বস্তু, বস্তুকে দুই দিক থেকে দুইটা স্প্রিং ধরে আছে, এটা সমান্তরাল। তোমার এরকম একটা শক্ত দণ্ডের সাথে দুইটা লেগে আছে, মানে মানে দুইটা স্প্রিং একসাথে হয়ে একটা জিনিসকে ধরে আছে, এটা সমান্তরাল। এবং এটা খুব রেয়ার কেস, এটা এইচএসসিতে আসে না কখনো, এটা ব্রেন খাটানোর তেমন দরকার নেই। এটা তাও যদি কখনো ভুলক্রমে আসে তাহলে দেখে রাখো যে এইটা একটা স্প্রিং শেষ, তার সাথে আরেকটা স্প্রিং, তার সাথে শেষ হয়ে একটা দণ্ডের সাথে এটা যুক্ত, সেটা হচ্ছে সমান্তরাল বলবো আমরা। ঠিক আছে, মানে এক কথা এটা বাদে সবই সমান্তরাল, যাই দিবে তাই সমান্তরাল। কোনো কোশ্চেন আছে এই টুকটাতে? ভালো কথা। তোমার এখানে নর্মালি একটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে যেটা করে যে প্রথমে প্রশ্নে বলে দেবে শ্রেণীতে ছিল, গ নাম্বার একটা কিছু বললো, ঘ নাম্বারে বলবে আচ্ছা তাদেরকে যদি শ্রেণী থেকে সরিয়ে সমান্তরালে লাগানো হয় তাহলে কি হবে, অথবা শুরুতে সমান্তরাল ছিল, বলে যে তারা সমান্তরাল থেকে বের করে তাদেরকে যদি শ্রেণীতে করা হয় তাহলে কেমন হতো। এরকম প্রশ্ন দেয়, আমি এরকম প্রশ্ন একটা করাবো, সমস্যা নাই। তো আজ এখান পর্যন্তই থাকলো। তোমাকে এখন